তো নরওয়ের কোচ সোলব্যাকেন কিন্তু একটা ট্র্যাজিক মোমেন্টের শিকার হয়েছিল 2001 সালে। ট্রেনিং সেশনের সময় ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। উনার প্রায় 7 মিনিট কিন্তু উনি মৃত অবস্থায় ছিলেন। হি ওয়াজ ক্লিনিক্যালি ডেড। সেই ক্লিনিক্যালি ডেড পার্সনটা আজকে থেকে সে 2001 থেকে প্রায় 25 বছর পর 2026-এ এসে নরওয়ের হয়ে কিন্তু একটা ইতিহাস রচনা করেছে এবং নরওয়েকে উঠিয়ে নিয়েছে কোয়ার্টার ফাইনালে, যেখানে নরওয়েকে কিন্তু কোয়ার্টার ফাইনালে হয়তো কেউ এক্সপেক্টই করে নাই। প্রথমে যদি একদম মোটা দাগে একটা ম্যাচকে বিশ্লেষণ করা যায়, ব্রাজিল শুরু থেকেই প্ল্যান করেছিল ওরা কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল খেলবে। তার মানে নরওয়ে হচ্ছে বলটা কন্ট্রোল করবে, অ্যান্ড সেটা ঘটছে। নরওয়ে পুরাটা ম্যাচ বল কন্ট্রোল করছে, অ্যান্ড যখন হচ্ছে ব্রাজিল কাউন্টার প্রেস করে বলটা গেইন করবে, নরওয়ের কাছ থেকে বলটা নিতে পারবে, তখন তারা কুইক ট্রানজিশনে ফাইনাল অ্যাটাকিং থার্ডে চলে যাবে। দ্যাট মিনস খুব সিম্পল হিসাব ছিল, নরওয়েকে খেলতে দিব, নরওয়ে মাঝমাঠে খেলুক 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 খেলুক, যে মোমেন্টে ওরা একটু মানে আপ হবে, একটু ওদের লাইনটা আপ হবে এবং ওদের হাফের দিকে চলে আসবে বলটা নিয়ে, এমন অবস্থায় একটা প্রেসিং হবে, প্রেসিং হয়ে বলটা নিয়ে ব্রাজিল কুইক ট্রানজিশনে যাবে এবং কুইক একটা গোল দিবে। এটাই ছিল ব্রাজিলের স্ট্র্যাটেজি, অ্যান্ড এইটা আমি বলবো কমপ্লিটলি ভুল স্ট্র্যাটেজি। কারণ ব্রাজিল ওয়াজ দ্য ফেভারিট টিম, আন্ডারডগ হবে নরওয়ে। নরওয়ের প্ল্যান এটা হওয়া উচিত ছিল যে ব্রাজিলের পায়ে বল থাকবে, নরওয়ে যদি পায় কাউন্টার অ্যাটাক খেলবে। কিন্তু আই ডোন্ট নো ওয়াই আনচেলত্তি ডিড দিস। ব্রাজিলের মতো একটা টপ ক্লাস টিম, যার শিরোপা জিতার একটা স্বপ্ন আছে, সে কেন আরেকজনকে বল দিয়ে ওয়েট করবে যে আমি কখন বলটা পাবো তখন আমি যাব? এটা তো আন্ডারডগ টিমের মাইন্ডসেট। যদি সাপোজ কেপে ভার্ডের সাথে আর্জেন্টিনার খেলাটা কি হয়েছে, আর্জেন্টিনা পুরোটা টাইম বল কন্ট্রোল করছে, বল কন্ট্রোল কন্ট্রোল। কেপে ভার্ডের লক্ষ্য ছিল যে আর্জেন্টিনাকে আমি খেলতে দিব ভাই, যেই আর্জেন্টিনা সামনে আগাবে, একদম ফাইনাল হাফে ওদের দিকে আগাবে, বলটা কোনো মতে যদি প্রেস করে নিতে পারি, প্রেস করে নিয়ে কাউন্টার অ্যাটাক দিব। সো ব্রাজিলের মেইন ভুল ছিল নরওয়েকে গেম প্লে কন্ট্রোল করতে দেয়া, ম্যাচ টেম্পোটা কন্ট্রোল করতে দেয়া। ব্রাজিল অ্যাটাকিং লাইন আপ ভালো, অ্যাটাক দিয়েছে, কাউন্টার অ্যাটাকও দিয়েছে, বাট আনফর্চুনেটলি এক্সিকিউট করতে পারেনি। পেনাল্টি মিস ওয়াজ এ বিগ মেস। পেনাল্টিটা যদি ব্রাজিল পাই যেত শুরুতে, যদি গোলটা হয়ে যেত না, ব্রাজিল তখনই আমার মনে হয় ওই ব্যাক লাইন থেকে হাই লাইনে শিফট করতো, তখন ম্যাচ কন্ট্রোল ব্রাজিল করতো। সো আই ডোন্ট নো ওয়াই ব্রাজিল ডিড দিস। তারা নরওয়েকে এত বড় অপোনেন্ট কেন ভাবলো, নরওয়েকে নিজের মাথায় চড়তে কেন দিল? একদম অনেস্টলি থিঙ্কিং আমার মনে হয় ব্রাজিল সাপোর্টাররা আমার সাথে এগ্রি করবে। অ্যান্ড সেকেন্ডলি, একটা এক্সাম্পল দেখাই খালি, নরওয়ের এই ডিফেন্ডার, এই সিডিএম যে স্যান্ড্রিক বার্গ, আমি ফ্যান হয়ে গেছি নরওয়ের এই ডিফেন্ডার স্যান্ড্রিক বার্গ। ওর হিটম্যাপটা যদি একটু দেখা যায়, পুরাটা মাঠ হচ্ছে সে কন্ট্রোল করছে, পুরা মাঠ কন্ট্রোল। এবং একটা স্ট্যাট দেখাবো, দ্যাট স্ট্যাট ইজ এনাফ টু ডিস্টিংগুইশ দিস টু টিম। নরওয়ের যে সিডিএম বার্গ, স্যান্ড্রিক বার্গ, ওনার পুরা ম্যাচে ওনার টাচেস আছে 130, 130টা টাচ ওনার পুরা ম্যাচে, ওনার পাস বা টাচেস, বলে টাচেস আছে। আর ব্রাজিলের ক্যাসিমিরো সিডিএম, উনিও সিডিএম 90 মিনিটস খেলছে, ওনার পুরা ম্যাচে টাচ হচ্ছে মাত্র 51। মানে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, ওদের সিডিএম যে পুরো ম্যাচ কন্ট্রোল করছে 130টা টাচ, ব্রাজিলের সিডিএম এর সারা ম্যাচে টাচ মাত্র 50টা, 130 ভার্সেস 50। দেন এগেইন আমি নরওয়ের খেলাতে যদি আসি, সান্ডারবার্গ অসাধারণ খেলছে। অ্যান্ড সান্ডারবার্গ তো অসাধারণ খেলছে, এর উপরে যে অডিগার্ড, ভাই হি ইজ দ্য রিয়েল ক্যাপ্টেন অফ দ্য ভাইকিংস। ওনারা দেখে মনে হয় উনি ভাইকিংসের ক্যাপ্টেন। এবং পুরা ম্যাচের টেম্পোটা উনি যেভাবে কন্ট্রোল করছে, আগাইছে বল আগায় আবার হোল্ড করছে। নরওয়ে কিন্তু এমন না যে নরওয়ে খালি অ্যাটাকিং পুশ করে গেছে, ডিফেন্স খালি রেখে কখনো পুশ করেনি, ওরা আগায় আবার একটা টাইম স্টেবল হয়েছে, ফাইনাল অ্যাটাকে ঢুকে নাই, ওয়েট করে রোটেশন করছে, এ মাঠ থেকে এ পাশ, ওই পাশ থেকে এ পাশ, রোটেশন করে। এবং অডিগার্ডের এখানে মূল দায়িত্বটা ছিল অডিগার্ডে। আমার মনে হয় অডিগার্ড এই পুরো বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই অডিগার্ডে। এবং অডিগার্ডের সাথে প্রথম হাফে নুসা কিছুটা সাপোর্ট দিছে, এবং সেকেন্ড হাফে নুসাকে সরাই কিন্তু আমাদের অ্যান্ড্রেস সেজেলআপ, যেটা সেজুসাকে সরিয়ে অ্যান্ড্রেস সেজেলআপ, উনাকে যখন নামানো হলো উনি কিন্তু 2টা অ্যাসিস্ট করছে, একদম লেফট সাইডের উইং দিয়ে গিয়ে ক্রস ঢুকাইছে। অ্যান্ড হালান্ড কিন্তু প্রথম গোলটা অবিশ্বাস্য একটা হেড, এবং সেকেন্ড গোলটা তো ওনাই পুরা মার্ক করা ছাড়া ছিল। হ্যাল্যান্ডের গোলটা যদি আপনার ভালো লেগে থাকে, সেই গোলের পিছনের যে নায়ক অডিগার্ড, আপনার স্যান্ডিক বার্গ, অ্যান্ড দেন আপনার রিপ্লেসমেন্টে যে নামছে সেজেলরাপ, 3 জনের ভূমিকা কিন্তু আপনাকে মানতেই হবে। হ্যালান্ড দ্য জায়ান্ট,
উনি যে পুরা ম্যাচ উনাকে অনেকটা স্লপি দেখা গেছে, উনার কাছে বল পাওয়া যায় না পাওয়া যায় না, উনার হিট ম্যাপটাও কিন্তু আসলে বলতেছে না যে উনি খুব বেশি অ্যাক্টিভ ছিল মাঠে। আমি দেখতেছিলাম উনি কি করতেছিল পুরা মাঠে, হালকা হালকা স্লপি স্লপি দৌড় দিচ্ছিল, মানে দৌড় না জগিং করে না, হালকা হালকা বল ঘুরছে আর ও খালি এমনি ভাবে জগিং করতেছে, মানে কোনো অ্যাক্টিভিটি তার নাই। বাট সে অপেক্ষায় ছিল যে সারা ম্যাচে আমি দুইটা চান্স আমার দিকে আসবে, দুইটা ক্রস আমার দিকে আসবে, হয় সেটা হইতে পারে অডিগার্ডের, অথবা এখানে স্যান্ড্রিক বার্কাসে আমার ডানে সরলত নুসা দুই উইং দিয়ে আসবে, একটা বল আসবে, এই একটাতে আমি গোল দিব। এক্সিকিউশন লেভেল ইজ টু গুড হালান্ডের। এই নরওয়ে টিমের কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা ভালো চান্স থাকবে যদি সে আজকের খেলাটা কন্টিনিউ করতে পারে, হু নোস, দে ক্যান বি দ্য সেমিফাইনালিস্ট। সেখানে আপনার হয় ইংল্যান্ড আজকে যাবে, ইংল্যান্ড এন্ড নরওয়ে। ইংল্যান্ডকে আমি কিছুটা আগায় রাখবো, বাট নরওয়ে আজকে যা খেলা দিয়েছে, যে টেম্পোটা ওরা দেখাইছে, সো ইংল্যান্ড ক্যান বি দ্য, নরওয়ে ক্যান বি দ্য নেক্সট সেমিফাইনালিস্ট টু। আঞ্চলিকতে আমার মনে হয় উনি এক্সপেক্ট করে নাই নরওয়ের গেম প্ল্যানটা এরকম হবে এবং নরওয়ে আসলে এতটা বেটার এক্সিকিউট করতে পারবে। এবং দিন শেষে আঞ্চলিকতে একটা সাবস্টিটিউশন নিয়ে আমার অভিযোগ আছে, সাবস্টিটিউশনটা হচ্ছে নেইমারের সাবস্টিটিউশন, সেটা এত পরে কেন হবে, এবং অলসো গুইমারেসকে তারা কেন উঠায় নিল। গুইমারেস কিন্তু প্রোগ্রেসিভ মিডফিল্ডার, সো প্রোগ্রেসিভ মিডফিল্ডারে উনি কিন্তু মিডফিল্ড থেকে অ্যাটাকিং লাইন আপে ট্রানজিশনটা কন্ট্রোল করে, যদিও পেনাল্টি মিস করছে, বাট উনি প্রোগ্রেসিভ। অ্যান্ড নেইমারকে আসলে একদম লাস্ট টাইমের জন্য জমায় রাখো আর একটা ব্যাড ডিসিশন ছিল। অ্যান্ড লাস্টলি আমি বলবো কোচ আনচেলত্তি, উনি হয়তো প্ল্যান করছে 2030 সালের বিশ্বকাপ, উনার ব্রাজিল কিন্তু রিনিউ করেছে উনার কন্ট্রাক্ট, কিন্তু ওনার কন্ট্রাক্ট যদি 2030 সাল হয়, তার মানে হচ্ছে ব্রাজিলের মূল লক্ষ্য 2030 সালের বিশ্বকাপ। সেই ক্ষেত্রে যদি আপনার পরবর্তী বিশ্বকাপই মূল উদ্দেশ্য থাকে, আপনি কেন নেইমারকে দলে টানবেন, আপনি কেন ক্যাসেমিরোর মতো একটা সিনিয়র প্লেয়ারের দলে টানবেন যাদের পরের বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নাই? আপনি কেন একটা সিনিয়র বুড়াদের টিম বানাবেন আপনার যদি 2030 সালের বিশ্বকাপ মূল বিশ্বকাপ থাকে? আপনি অবশ্যই নতুন কিছু ছেলে যারা হচ্ছে ইয়াং এবং যারা হচ্ছে পটেনশিয়াল আছে ওদেরকে চান্স দিবেন, ওদেরকে চান্স দিয়ে আপনি দলটাকে রেডি করবেন, রাইট? তাহলে আমার দলের কাছে মেসেজ ক্লিয়ার থাকতো। তো যাই হোক ফ্রেন্ডসরা, নরওয়ে যারা সাপোর্ট করতা, আই বিলিভ খুব কম মানুষ, বাট নরওয়ের কোচের ট্র্যাজিক হিস্টোরি এবং নরওয়ে যে ওভারঅল দ্য ভাইকিংস মুভ, অবশ্যই সেটা একটা ইউনিক থিং। অ্যান্ড হচ্ছে আমাদের ব্রাজিল সাপোর্টাররা যারা আছো, মন খারাপ করার কারণ নেই, একটা বিশ্বকাপ না আবার বিশ্বকাপ আসবে। And একটা ম্যাচই তো না, ব্রাজিল সাপোর্ট বাদ দিয়ে এখন পর্তুগাল আছে আর অন্য টিম আছে, ম্যাচ দেখো, এনজয় করো, জীবন এখানে থেমে থাকবে না, জীবন চলমান, খেলাও চলমান। এই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর আর্জেন্টিনার সাপোর্টারও আর্জেন্টিনার জার্সি খুলে ফেলবে, ব্রাজিল সাপোর্টারও ব্রাজিলের জার্সি খুলে ফেলবে। সো দিন শেষে ওই কোনো ভেদাভেদ থাকবে না। তো খেলাটা এনজয় করো, আজকের দিনটা একটু খারাপ যাবে, বাট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড এনজয় দ্য লাইফ। টাটা।